জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। একবারে শুরুতেই একটা ছবি দেওয়া আছে, একজন মহিলা, হাতে আপেল আছে এবং একটা কথাও লেখা আছে। তোমরা যদি একটু রিডিং করো তাতে মনে হয় বুঝে যাবে। লেখা আছে, when apples are four and we are five, যখন আমরা পাঁচজন, আপেল আছে চারটা, মাই মাদার সেইস, আমার মায়েরা বলে, মা বলে, আই ডোন্ট লাইক অ্যাপেলস, না আমি আপেল পছন্দ করি না। তোমরা এগ্রি করো, আমি নিশ্চিত সবাই প্রত্যাশা করি এগ্রি করো যে যখন বাসায় মানুষ আছে পাঁচজন, আপেল আছে চারটা, তখন তোমার আম্মু কি বলে? আমি আপেল পছন্দ করি না। যেহেতু পছন্দ করে না, তার মানে কি আম্মু আপেল না খেলে হয়, এটা আর কি। যদি উনি বলে ক্ষুধা লাগে না, তখন প্রশ্ন থাকবে যে আচ্ছা রেখে দিই, তাহলে একটা এই দিছে। মায়েরা আসলে এমন নেই। তবে শুধু মায়েরা না, বাবারাও নিশ্চয়ই এই প্রকৃতিরই। কাজ করব 49 থেকে 53। ক্লিস্টোফেলের এক্সারসাইজ 49 থেকে 53, মানে 49, 50, 51, 52, 53। অনেকগুলো মনে হচ্ছে, ট্রাস্ট মি, এগুলো খুব সহজ। এই 5-6টা এক্সারসাইজ খুব সহজ। আমরা প্রত্যাশা করি খুব সহজেই সমাধান করবো, এবং এগুলো থেকে আজকের ক্লাসটায় যে টপিকগুলো পড়বো এগুলো খুব বেশি হেভি ওয়েট না, মানে এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তবে সবগুলো থেকে, যদি আমি যতগুলো এক্সারসাইজ করবো সবগুলো থেকে আমি বলতে পারি নিয়মিত হলেও একটা দুটা করে প্রশ্ন আসে। কেমন সহজ সহজ টপিক, একবার সহজ, আমি দেখালেই তোমরা বুঝবে। প্রথম যে কথাটা লেখা আছে, তোমরা রিডান্ডেন্সি দেখতে পাচ্ছ। রিডান্ডেন্সি শব্দটা বাংলা মানে কি আমি একটু জানতে চাই, কমেন্টে একটু লিখে আমাকে জানাও। হোয়াট ডু মিন বাই রিডান্ডেন্সি? আমরা বাংলা অর্থ জানি। বাংলা বইটা একবার 9-10 বাংলা ব্যাকরণ লেখা থাকে একটা সেন্টেন্স এমন যে, দেশের সকল শিক্ষকগণ উপস্থিত। ইয়েস, বাহুল্য দোষ। মানে কি, যেই কথাটা একটা ওয়ার্ড দিয়ে কাজ হয়ে যায়, দুবার বলতে চাই কেন আমি? দেখো, তোমাদের কেউ একজন হয়তো বলতে পারো যে স্যার, এই যে একটু আগে যে কথা বলেছেন, কুড ইউ প্লিজ রিপিট দ্য সেন্টেন্স অ্যাগেইন? এই রিপিট দ্য সেন্টেন্স অ্যাগেইন কি বলা যাবে? স্পিকিং এ হয়তো বলা যাবে, স্পিকিং এ বলা যাবে, কিন্তু যখন তুমি ইংলিশ লিখবে বা গ্রামার আকারে পরীক্ষা আসবে, তখন তুমি রিপিট অ্যাগেইন বলতে পারবে না। কারণ রিপিট মানেই আবার বলেন, মানে রিপিট মানেই আরেকবার পুনরায় বলা, তখন অ্যাগেইন মানে কিন্তু আবার সেই কথাই রেফার করছে। ফলে কিছু ওয়ার্ড আছে, মানে একটা ওয়ার্ড দিয়ে যখন আমি মূল কথাটার মানে বুঝে যাই, বোঝা যায়, তখন আমি আরেকটা ওয়ার্ড দরকার নাই। লাইক দিস, এই পৃষ্ঠা যা যা লেখা আছে, আমি চাই সবাই একটু কুইক রিডিং করে ফেলো। আমি একটু বলে ফেলছি, দেখো, রিপিট অ্যাগেইন বলা যাবে না। রিটার্ন ব্যাক, মানে রিটার্ন মানে আবার ফিরে আসা, বা ফিরে আসা, ব্যাক দরকার না। অ্যাডভান্স মানে সামনে গিয়ে যাওয়া, ফরওয়ার্ড দরকার নাই। জয়েন মানে যোগদান করা, যোগদান নিশ্চয়ই একসাথেই করে, টুগেদার দরকার নাই। ডিকশনারি বুক বলা যাবে না, ডিকশনারি ইটসেলফ ইজ এ বুক, ফলে বুক দরকার নাই। নিউ মানে নতুন, ইনোভেশন দরকার নাই। নিউ মানে নতুন, ইনভেনশন দরকার নাই। লজিং হাউস বলে বলা যাবে না। বিসিএস পরীক্ষা আসছে এই সেন্টেন্সটা, সেন্টেন্স কারেকশন আকারে, মানে বিসিএস এর রিটার্নে একটা প্রশ্ন থাকে। এবার ঢাকা ইউনিভার্সিটি সিনিয়রে যে হয়ে এসেছিল যে এই 5টা সেন্টেন্স, 10টা সেন্টেন্স আসলে এই বিসিএস রিটেনে, এই 10টা সেন্টেন্সের ঠিক করে দাও। তো একটা সেন্টেন্স এমন এসেছে কোন একটা বিসিএস এ যে দিস ইজ আ লজিং লজিং হাউস, এটা ভুল, ঠিক করে দাও, তাহলে হাজুটা বাদ যাবে। দিস ইজ আ লজিং। বেটার কম্পারেটিভলি বলা যাবে না। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু খেয়াল রাখো সবাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আকারে বেটার কম্পারেটিভলি দিয়ে প্রশ্ন এসেছে। বেটার কম্পারেটিভলি একসাথে আসবে না, দেন কম্বাইন টুগেদার একসাথে হবে না, এন্টায়ার হুল একসাথে হবে না, কারণ এন্টায়ার যা, হুলও তা। সবাই কি ডান? রিডিং করা কি হয়ে গেছে? আমাকে একটু লিখে জানাও প্লিজ। ইফ ইউ আর ডান, আই উইল গো অন। ইয়েস, ডান। ইফ ইট ইজ ডান, আই শুড গো। अगेन দেখো, আরেকটা পৃষ্ঠা, যদি তোমরা সব পেয়ে যাওয়া। ইউনাইটেড টুগেদার, ভাই রে ভাই, ইউনাইটেড টুগেদার, ইউনাইটেড মানেই তো সংঘবদ্ধ, টুগেদার দরকার নাই। নিউ ডিসকভার, রেফার ব্যাক দরকার নাই, কারণ রেফার মানেই তো ব্যাক আর চলে আসে। প্রোগ্রেস ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, রিনিউ অ্যাগেন, নিয়ারলি অলমোস্ট, ভাই নিয়ারলি যা অলমোস্ট তা সেম, আইডেন্টিক্যাল, একই কথা। সাফিসিয়েন্ট ইনাফ বলা যাবে না, সাফিসিয়েন্ট মানেই পর্যাপ্ত। কাজিন ব্রাদার বলা যাবে না, কাজিন সিস্টার বলা যাবে না। আমরা কিন্তু এটা ছোটবেলা থেকে পড়ছি যে চাচাতো ভাই মানে কি কাজিন, মামাতো বোন মানে কি কাজিন, মানে সিস্টার আর বলি না। উইডো উইমেন বলা যাবে না, মানে বিধবা, মানে যে মহিলার হাজবেন্ড মারা গেছে আমরা বিধবা বলি। উইডো উইমেন বলি না, কারণ উইডো মানেই মহিলা, মানে বিধবা মহিলা, ফলে উইমেন দরকার নাই। কম্পিট টুগেদার, ফাইনাল কনক্লুশন বলা যাবে না। তাহলে যে ওয়ার্ড গুলো আমি দেখালাম আগের স্লাইডে আর এই স্লাইডে, এই দুইটা ওয়ার্ড একসাথে বসতে পারবে না। মানে প্রথম ওয়ার্ডটা দিয়ে আমি বুঝে যাচ্ছে মানে কি, সেকেন্ড ওয়ার্ডটা দরকার নাই। সবাই কি ক্লিয়ার? এটাকে আমরা বলছি রিডান্ডেন্সি। এটাই আমাদের টপিক, আজকের প্রথম টপিক, খুব ইজি।
ক্লিয়ার কিনা সবাই বলো? ইয়েস ক্লিয়ার। ইফ ক্লিয়ার তাহলে একটা প্রশ্ন সমাধান করো, পরীক্ষা আসা একটা প্রশ্ন, কুইক দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তারপর আমরা এখানকার এক্সারসাইজ গুলো দেখবো। উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম ইন দ্য হোটেল। আমি আগেও বলেছিলাম সেটা হলো রিয়ানডেন্সি স্পোকেনে আমরা বেশি কাউন্ট করি না, আমরা খুব ভুল করি। রিয়ানডেন্সিটা করি স্পোকেনে যখন কথা বলি, আইদার ইন বাংলা অর ইংলিশ। কিন্তু যখন গ্রামার লিখবো, পরীক্ষা প্রশ্ন আসবে, তখন রিয়ানডেন্সি কিন্তু খুব কাজে দেবে। দেখি আমাকে লিখতে পার আনসার কি? ইয়েস, আনসার দেখাবো। আনসার নিশ্চয়ই বি। ইয়েস, যারা আনসার বি দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ, যারা ভুল দিয়েছো অসুবিধা নেই। দেখো, উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। এখন আমরা যখন ইংলিশে কথা বলি বা বলবো, তখন নর্মালি আমরা কিন্তু বলি আই এম হিয়ার ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময় ধরে আমি আছি। কিন্তু ভাই পিরিয়ড যেটা সেটাই কিন্তু টাইম, ফলে পিরিয়ডের সাথে টাইমটা লেখা যাবে না ইন টার্মস অফ গ্রামার, রিটেন বা ফর্মাল লেখায়। ফলে আনসার হচ্ছে বি, উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড ইন দ্য হোটেল। এই শর্ট পিরিয়ড মানে অল্প সময়, তাহলে টাইম দরকার নাই। অথচ ইংলিশ স্পোকেনে কিন্তু আমরা পিরিয়ড অফ টাইম একটা এক্সপ্রেশন আকারেই ব্যবহার করি। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার নিশ্চয়ই। সি নাম্বার ভুল, উই স্টেড ডিউরিং আ শর্ট পিরিয়ড দরকার নাই, ফর দরকার। ডি নাম্বার দেখো, উই ওয়ার স্টেড দরকার নাই, আমাদেরকে রাখা হয়েছে মানে কি আমরা ছিলাম, এটাই তো। তাহলে উই ডিড স্টেড দরকার নাই। ওকে, এবার আসো, আমি অল্প কয়েকটা তোমাদের করাবো, বাকিগুলো তোমরা নিজের করে ফেলতে পারবে। দেখো ভাই, আমাদের এখানে লেখা আছে ক্রস আউট দ্য রিডান্ডেন্ট ওয়ার্ড ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। এক্সাম্পল, দ্য কার্পেন্টার জয়েন্ট দ্য টু বিমস টুগেদার উইথ লং নেলস। দেখো, জয়েন্ট আর টুগেদার কি বলা যাবে কিনা, এখানে ওনারা বলে রাখছে টুগেদারটা ওনারা কেটে দিছে, টুগেদার ইজ দ্য রিডান্ডেন্ট ওয়ার্ড, মানে অপ্রয়োজনীয় ওয়ার্ড। তাহলে জয়েন্ট আর টুগেদার আছে এক সেন্টেন্সে, টুগেদার থাকবে না। এক নম্বর সেন্টেন্সের আনসার কি হবে দেখি, আমাকে কেউ একজন বলো, আমি জিজ্ঞেস করি। হ্যাঁ তোমাদেরকে আমি এক নম্বর সেন্টেন্সের আনসারটা আমি ইমামকে জিজ্ঞেস করছি। ইমাম ইকবাল, প্লিজ বলো, মুখে বলো দেখি। Again, sir. রিপিট অ্যাগেন, অ্যাগেনটা কাটা যাবে। ইয়েস, দুই নাম্বারটা আমাকে সারা বলো। সারা কোথায় ভুল আছে, কুইক বলো। Sarah, could you please unmute yourself and answer question 2? The twins have the same identical birthmarks on their backs. আচ্ছা, শিল্পী বলো সারার বদলে, শিল্পী। আচ্ছা, তোমরা বলতে চাইছো না তাই তো? আচ্ছা, কে বলবো দেখি, বলো। ও, বলে ফেলেছে অ্যাগেইন, অ্যাগেইন। তাহলে দুই নাম্বারে কিন্তু আমাদের অ্যাগেইন তো প্রথমটা চলে গেছো। দেখো, অ্যাগেইন আর এটা কি রিপিট এর সাথে আসে না। দুই নাম্বারটা কে বলবা দেখি, বলো শাকিল, বলো তো দেখি। The twins have the same identical birthmarks on their backs. স্যার জানি না স্যার, এটা পাইতেছি না। কেউ 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 পাচ্ছি না। ওকে, দেখো ভাই রে ভাই, এই দেখো সেম যেটা সেটা কিন্তু আইডেন্টিক্যাল। সেম মানে একই, আইডেন্টিক্যাল মানে কিন্তু একই। এরকম ধরে কি পড়াইলাম, ওই আছে না, এই দেখো সেম আইডেন্টিক্যাল পড়তে বলছিলাম না, সেম আইডেন্টিক্যাল একসাথে বসবে না। এই যে দেখালাম এগুলো, এগুলো একসাথে বসবে না, একসাথে বসলেই রিডান্ডেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে দুই নম্বরে দা টুইনস হ্যাভ দ্য সেম আইডেন্টিক্যাল দরকার নাই, তাহলে সেম বার্থমার্কস অথবা আইডেন্টিক্যাল বার্থমার্কস যে কোনো একটা কেটে দিবা, আইডেন্টিক্যালটা কেটে দিবা। তিন নম্বরে কে বলবা দেখি, তিন নম্বরে এবার আমি আরেকজন জিজ্ঞেস করি, যাকে জিজ্ঞেস করি না। স্যার এনাফ, স্যার এনাফ। ইনাফ জসিম, ইয়েস। সাফিসিয়েন্ট ইনাফ বলা যাবে না, শুধু সাফিসিয়েন্ট অর ইনাফ। চার নাম্বারটা এবার কে বলবো, চার নাম্বারটা সুলতানা বলো তো, সুলতানা। স্যার ব্যাক স্যার। আচ্ছা, ইয়েস ব্যাক, রিটার্ন ব্যাক বলা যাবে না, রিটার্ন ব্যাক। ওকে, দেখো আনসারগুলো সব লেখা আছে, আনসারগুলো সব লেখা আছে। এবার 5 থেকে 10 কিন্তু সবাই খাতায় লিখো, সবাই খাতায় লিখো, সবাই খাতায় লিখো উত্তরগুলো। মানে উত্তর মানে যেটা ভুল মনে করো সেটা তুমি খাতায় লিখবা, মানে যেটা দরকার নাই, যে ওয়ার্ডটা দরকার নাই রিডান্ডেন্ট, সেটা তুমি খাতায় লিখবা। খাতা না লিখতে পারলে কমপক্ষে চিন্তাটা করো, অসুবিধা নেই ভাই। তুমি যেভাবে ক্লাস করছো তুমি চিন্তাটা করো কমপক্ষে কোন ওয়ার্ডটা এখানে রিডান্ডেন্ট 5 থেকে 10 নম্বর সেন্টেন্সে।
আমি বেশি সময় দিব না, কিন্তু আমি 10 কাউন্ট করবো, তার মাঝে শেষ করবো তোমরা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and 1. Are you done, guys? Done. If you're done, yeah, done. দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের, আনসার গুলো একবার নিচে দেওয়া দেওয়া আছে। ইজি ভাই, একবার ইজি, প্যারা নাই। দেখো প্রথমে লেখা আছে নোবডি কুড গেট আউট অফ ওয়ার্ক আর্লি ইনাফ টু অ্যাটেন্ড দ্য মেটিনি পারফরমেন্স। এখানে পারফরমেন্স মানে কি? এই মেটিনি পারফরমেন্স যেটা, সেটাই কিন্তু কি বলা যায়, মেটিনি দিয়ে কিন্তু পারফরমেন্স বোঝায়, ফলে পারফরমেন্স কথাটা কিন্তু এখানে আননেসেসারি। 6 নাম্বার সেন্টেন্সে আসো। মেটিনি বলতে কোনো একটা পারফরমেন্সকে বোঝায়, মানে ধরো এই যে সিঙ্গিং কম্পিটিশন, এই যদি কিছু একটা, কেমন। দেন 6 নম্বরে দ্য মাউন্টেন ক্লাইম্বার্স প্রসিড ফরওয়ার্ড, না ভাই প্রসিডেড ফরওয়ার্ড বলা যাবে না, প্রসিড নিজেই বোঝাচ্ছে সামনে এগিয়ে যাওয়া। 7 নম্বরে রিতা এন্ড হার সিস্টার কম্পিটেড টুগেদার বলা যাবে না, কম্পিটেড পর টুগেদার লেখা যাবে না, আননেসেসারি, রিডান্ডেন্ট। 8 নম্বরে আই থিংক দ্যাট উই শুড কাম আপ উইথ আ নিউ ইনোভেশন, কেন আর নিউ আবার ইনোভেশন কেন, ইনোভেশনটা আননেসেসারি, রিডান্ডেন্ট। তারপরে নিউ অথবা ইনোভেশন, এখানে আমি উত্তর ওনারা যেটা দিয়েছে আমি সেটাই লিখেছি, এখানে নিউ অথবা ইনোভেশন যে কোনো একটা কাটা যাবে। 9 দ্য মিনিস্টার জয়েন দ্য ব্রাইড এন্ড গ্রুম টুগেদার, এই জয়েন্ট আবার টুগেদার বলা যাবে না, তাহলে টুগেদার কেটে দিব। 10 মাই কাজিনস লাভ টু প্লে উইথ দ্য টু টুইন্স, এর ভাই টু মানে যেটা, টুইন্স মানে সেটাই, তাহলে যে কোনো একটা কাটবো আমরা, উইথ দ্য টুইন্স অথবা উইথ দ্য টু, দুটাই লেখা যাবে, অসুবিধা নেই। ওকে, কঠিন মনে হচ্ছে কারো কাছে? কি কঠিন মনে হয়েছে ভাই? এই বিষয়টা সহজ না? নিশ্চয়ই সহজ, একেবারে ইজি, একেবারে ইজি, পানির মতো জিনিস। এরপরে আসে, এবারে আমরা একটু প্যারালেলিজম একটা প্যাটার্ন দেখবো। প্যারালেলিজম প্যাটার্নটা তোমরা জানো, প্যারালেলিজম শব্দটা স্পেলিং এর খেয়াল করো, প্যারালেলিজম, PARALLELISM, প্যারালেলিজম। প্যারালেলিজম শব্দটা বাংলা মানে কি, আমাকে কেউ একটু দেখি স্মরণ করে দিতে পারে কিনা, কমেন্টে লিখে দাও। প্যারালেলিজম বাংলা মানেটা কি, আমাকে একটু লিখে জানাতে পারো। ইয়েস, প্যারালেলিজমের বাংলা মানে হলো সমান্তরাল, মানে সমান সমান, এদিকে যা ওদিকে তা। তোমরা এটা সবাই জানো যে এন্ড এর আগে যা থাকবে পরেও তাই থাকবে, নট অনলি পরে যা থাকবে বাট অলসো পরে তা থাকবে, এই লেখা আছে ভাই এই এক্সপ্রেশন গুলো। নট অনলি পরে যা বাট অলসো পরে তা, নট এর পরে যা বাট অলসো পরে তা, বোথের পরে যা এন্ড এর পরে তা, আইদার এর পরে যা ওর পরে তা, নেইদার এর পরে যা নর এর পরে তা, সিমিলার এর পর আগে যা পরে তা, এই আর কি। তো দেখো লেখা আছে আই লাইক সুইমিং সিঙ্গিং এন্ড টিচিং, আমি পছন্দ করি সাঁতার কাটা, গান গাওয়া এবং পড়ানো, মানে টিচিং শিক্ষকতা। তাহলে দেখো এন্ড আছে, এন্ড এর আগে দুটা আই লাইক সুইমিং দেখো আইনযুক্ত ভার, তারপর সিঙ্গিং আইনযুক্ত ভার, টিচিং আইনযুক্ত ভার। তারপর দেখো হি ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো ইন্ডাস্ট্রিয়াস, দেখো নট অনলি আর বাট অলসো আছে, তাহলে নট অনলির পরে যা থাকবে বাট অলসোর পরে তাই থাকবে, নট অনলির পরে ট্যালেন্টেড অ্যাজেটিভ আছে, বাট অলসোর পরে ট্যালেন্টেড ইন্ডাস্ট্রিয়াস অ্যাজেটিভ আছে। পরে প্যারালেলিজম মানে কি, সমান সমান, আগে যা থাকবে পরেও তাই থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে সহজ টপিক, তবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে অনেক, ইভেন বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। ক্লিয়ার কিনা সবাই একটু বলো আমাকে। আমি যেটা বলতে চাইছি, এই স্লাইডে যে এক্সপ্রেশন গুলো আছে, লাইক নট অনলি বাট অলসো, নট বাট, বোথ এন্ড, অ্যাজ ওয়েল এজ, আইদার ডট ডট অর, মানে আইদার এর পরে একটা ওয়ার্ড বা শব্দ উচ্চ থাকবে অর এর পরে, নেইদার নট, সিমিলার টু, এন্ড, অর, নট, দেন, এদের আগে পরে যা, মানে আগে যা থাকবে পরেও তাই থাকবে, নাউন নাউন, জিরান জিরান, ইনফিনিটিভ ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার? যেহেতু প্রশ্ন 3টা সমাধান করো, 3টা প্রশ্নই পরীক্ষা এসেছিল এবং 3 নম্বর প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসছে, কুইক সমাধান করো। এবং এই প্যাটার্নের প্রশ্ন চট্টগ্রামে আসে, চট্টগ্রাম রাজশাহীতে এই প্যারালেলিজম প্যাটার্নের প্রশ্ন আসে। কুইক, 3টে প্রশ্নের জন্য আমরা 2 মিনিট থাকলে হয়ে যাবে। ডান, আমাদের সময় 1 মিনিটের বেশি শেষ হয়ে গেছে।
চলো দ্রুত শেষ করো। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ইয়েস, আমরা ফিরবো তাহলে ইন 10 9 8 কুইক কুইক 7 6 5 4 3 2 1। আনসার দেখো নিচে একবার বড় লেখা আছে সিডিসি। দেখো একের উত্তরটা বলছি ভাই। হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপস, সে রিসিভ করেছে অনেক স্কলারশিপ মানে বৃত্তি। এই নাম্বারে দিলে কি মিলে? নট অনলি বিকজ অফ হিজ আর্টিস্টিক, বাট হিজ, নট অনলি থাকলে বাট অলসো থাকা উচিত। এই নাম্বার ভুল। বি নাম্বারে ফর বোথ হিজ একাডেমিক অ্যাবিলিটি অ্যাজ ওয়েল এজ, বোথ থাকলে কি অ্যাজ ওয়েল এজ হয় না? আগে পড়ে এসেছি বোথ থাকলে নিশ্চয়ই এন্ড থাকতে হয়, আবার অ্যাজ ওয়েল এজ থাকলে বোথ থাকা যাবে না, তাহলে বি বাদ। সি নাম্বার, ইয়েস সি নাম্বারটা হয়ে যাচ্ছে। বিকজ অফ হিজ একাডেমিক অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটি, কার কার্ডে হয়েছে আমাকে জানাও প্লিজ। বিকজ অফ হিজ একাডেমিক অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটি মানে সে অনেক স্কলারশিপ পেয়েছে তার একাডেমিক এবং আর্টিস্টিক অ্যাবিলিটির কারণে। বিকজ অফ হিজ আর্টিস্টিক একাডেমিক এন্ড আর্টিস্টিক অ্যাবিলিটি। দুই নাম্বার তো ভুল। 3 নাম্বার আসো। ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, একটা অ্যাডমিশন টেস্টে টু আনসার একুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট, মানে ঠিকভাবে আনসার করতে পারাটা বা আনসার করা ইজ মোর ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট দেন। দেখো দেন আছে, দেন আমরা কিন্তু পড়েছিলাম দেনের আগে পরে। তাহলে দেনের আগে দেখো টু আনসার একুরেটলি, টু প্রিপোজিশন, আনসার ভার্ব, একুরেটলি একটা অ্যাডভার্ব, এই প্যাটার্নটা লাগবে। দেখো কোথায় আছে নিচে। ডি নম্বরে টু ফিনিশ কুইকলি, দেখো ভাই টু ওখানেও টু এখানেও টু, ওখানে আনসার এখানে ফিনিশ, ওখানে একুরেটলি এখানে কুইকলি, দেখবে হুবহু মিল আছে, প্যারালেলিজম। 3 নাম্বারটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে, ওই 2 এর উল্টাটা। 2 নম্বরে ইনফিনিটিভ দেওয়া আছে আর 3 নম্বরে জিরান্ড আছে। রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু, সিমিলার টুর আগে পর একই প্যাটার্ন থাকবে, একই রকম। অর্থাৎ বিভিন্ন ভাবে বাইসাইকেল চালানো কার চালানোর মতোই। তাহলে সিমিলার টু ড্রাইভিং এ কার, ওই যে রাইডিং আর ড্রাইভিং, এ বাইসাইকেল এ কার, দেখো হুবহু মিল। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কি না আমার ব্যাখ্যায়? কি তোমরা হ্যাপি কি না, বা সবাই ক্লিয়ার কিনা? প্রত্যাশা করছি ক্লিয়ার। আমাকে একটু পক দাও। ক্লিয়ার? তাহলে আমরা সামনে যাব। ইয়েস, প্যারালাল স্ট্রাকচার। এখানে আমি বেশি সময় তোমাদের জন্য কাটাবো না, তবে আমি বলবো এগুলো তোমরা প্র্যাকটিস বাসা হলেও করবা, কারণ ভাগ্য ভালো থাকলে এখান থেকে ওনার প্রশ্ন দিবে একবার হুবহু, মানে এমসিকিউ আকারে এই সেন্টেন্স গুলো ওনার ধরে দিবে। এখন এই সেন্টেন্স গুলো নর্মালি স্টুডেন্টরা পড়ে না, স্টুডেন্টরা প্রত্যাশা করে সহজ জিনিস। তো এই সেন্টেন্সের ভাবগুলো কিন্তু স্যার টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? হ্যাঁ ইয়েস, হয় না তো? টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম তো হয়, এটা তো লিখেছি আমরা যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না, আমরা বেস ফর্ম বলতে পারি। হ্যাঁ প্রেজেন্ট ফর্ম বলতে পারো, কিন্তু টু এর পরে এমন একটা ভার্বের ফর্ম হয় যার সাথে কিছু যোগ পাওয়া যায় না, আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বলতে পারি। মানে বেস ফর্ম মানে তার সাথে এস ইএস আইএনজি ইডি কিছু যুক্ত হয় না। তাহলে টু আনসার দেখো ভার্বের বেস ফর্ম, তাই না? হ্যাঁ সিমিলার টুর পরও তো হয়, সিমিলার টুর পরে এখানে শুধু টু না রে, এই জিনিসটা তোমার বুঝাতে পারি না আমি এখনো। শুধু টু হইলে ভার্বের বেস ফর্ম, কিন্তু সিমিলার টু, এখানে শুধু টু একলা না, সিমিলার টু আছে মিয়া, সিমিলার টু আছে। রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু কি দিবা? সি দিবা? আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, তোমার পিটা দিব ধইরা। তুমি নিশ্চয়ই বলবা আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, কারণ ওই টু যুক্ত এক্সপ্রেশনটা অন্য একটা। শুধু টু হলে ভার্বের বেস ফর্ম, কিন্তু টুর সাথে আরেকটা কিছু আছে একসাথে। আচ্ছা ক্লিয়ার তোমরা? আচ্ছা প্যারালাল স্ট্রাকচার দেখো, এখানে ওনারা যেটা বলছে আমি শুধু কয়েকটা বলি, তোমরা বাকিগুলো করে ফেলো বাসায় বসে বসে, স্লাইডে উত্তর দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। 1 নম্বরে দেখো দা পাপি স্টুড আপ। পাপি মানে ওখানে পাপি মানে পাপি বান্দা, সেটা বোঝাচ্ছে না। পাপি বলতে যে কুকুরের বাচ্চারে পাপি বলে। তা পাপি স্টুড আপ মানে দাঁড়িয়ে ছিল, স্লোলি মানে আস্তে আস্তে। ওয়াগড ইটস টেল, ব্লিঙ্কিং ইটস আইজ এন্ড বার্কড। দেখা যায় কোথায় ভেজাল আছে? স্টুড আপ একটা ভার্ব, ওয়াগড একটা ভার্ব, তারপর ব্লিঙ্কিং এই ভার্বটা কি আগের গুলোর সাথে মিল আছে কিনা, এন্ড বার্কড। দেখা স্টুড, ওয়াগড, ব্লিঙ্কিং আর বার্কড, কোথায় ভেজাল আছে দেখি আমাকে লিখো তো। তোমাদেরকে আমি বুঝতে পারছি না, একটু চেক করে চলে যাবো, বাকিগুলো তোমরা বাসায় করবা। আর বলছি স্টুড আপ, দা পাপি স্টুড আপ, ওয়াগড, ব্লিঙ্কিং, বার্কড। একটা আনপ্যারালেল আছে, একটা জায়গায় প্যারালেল হয় নাই,
কোথায় সেটা কমেন্টে লিখো আমাকে দেখি, চিন্তা করো, আমি বলছি তোমাকে। ইয়েস, বার্কিং না রে, বার্কিং না। প্যারালাল একটা জায়গায় ভুল থাকবে, একটা জায়গায় ভুল থাকবে, বাকিগুলো ঠিক আছে। স্টুড আপ পাস্ট টেন্স আছে, দা পাপি স্টুড আপ ভার্ব আছে, ঠিক আছে। স্টুড ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম। ওয়াগড ইটস টেল মানে নাড়াইছে তার লেজটাকে, ওয়াগটা ঠিক আছে। ব্লিঙ্কড ইটস আইজ মানে চোখটা টিম করছে এমনটা, তাহলে ব্লিঙ্কিং হবে না কি হবে, ব্লিঙ্কড। আর বার্ক ঠিক আছে, বার্কটা ঠিক আছে, মানে ঘেউ ঘেউ করছে। তাহলে আমাদের ভুল কোথায় দেখো, উত্তরগুলো আমি তোমাদের জন্য নিচে লিখে রাখছি, এটার উত্তরগুলো দেখো, প্রশ্ন উত্তর একসাথেই দেখো। দেখো প্রথমের উত্তর হবে ব্লিঙ্কড। এখন তুই প্যারালাল এখানে এখানে যে প্যাটার্নে আছে এই প্যাটার্নে মানে পরীক্ষায় এই প্যাটার্নে আসবে না, আমরা কোন প্যাটার্নে আসবে সেটা আগে দেখে ফিরেছি। মানে তোমার খেয়াল করতে, প্যারালাল মানে কি, সব জায়গায় একই প্যাটার্ন হবে। দেখো স্টুড ওয়াগড আবার ব্লিঙ্কিং কেমনে হয় ভাই, মিলে না। তাহলে স্টুড ওয়াগড আর বার্ক তিনটা কিন্তু একরকম, তুমি তো ভুল করবে একটারে, ভুল হিসেবে থাকবে একটা জায়গায়। তুমি যদি মানে ব্লিঙ্কিংটারে ঠিক ধরে বার্কিং দাও তাহলে তো আগে ওয়াগিং দিতে হবে, স্টুডিং দিতে হবে, স্টুডিং তো বলা যাবে না, মানে স্ট্যান্ডিং দিতে হবে। আমি কি বুঝতে পারছি, আমি কি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ। 2 নাম্বারটাতে আসো, 2 নাম্বারটা বুঝিয়ে আমি চলে যাবো, আর বুঝাবো না এগুলো, ভাবি তোমরা পারবা এই প্যাটার্নে। ইকোলজিস্টস are trying to preserve our environment for future generations by protecting the ozone layer, purifying the air, and have replanted the trees that have been cut down. কোথায় প্যারালাল প্যাটার্ন গুলো খেয়াল রাখো, এই জন্য বলছি তোমরা ভেজালে পড়ে যাও, এই প্যারালাল এই প্যাটার্ন গুলো খেয়াল করে দেবো। নট অনলি বাট অলসো, এখানে যদি নট অনলি বাট অলসো পাও তখন বুঝে নিবা আগে পরে একই হবে, নট বাট হলে আগে পরে একই হবে, বোথ এন্ড হলে আগে পরে একই হবে, অ্যাজ ওয়েল এজ এর আগে পরে এক থাকবে, আইদার অর, নেইদার নট, সিমিলার টু, এন্ড অর নট, দেন এদের আগে পরে একই থাকবে, বাকি অন্য জায়গায় খোঁজা দরকার নাই। এখানে দেখো 2 নম্বরে, ecologists are trying to preserve our environment for future generations by protecting the ozone layer, purifying the air, দেখো by protecting, purifying, and have replanted, ভাই মিলে এন্ড আছে, এন্ড এর আগে পরে একরকম থাকবে না, এন্ড এর আগে দুইটা এক্সপ্রেশন, by protecting কিছু একটা, পিউরিফাইং কিছু একটা, এন্ড রিপ্ল্যান্টিং দ্য ট্রিজ, রিপ্ল্যান্টিং হবে, কি হবে এখানে রিপ্ল্যান্টিং। বুঝছো কিনা সবাই এই কথা, এই সেন্টেন্স বুঝছো কিনা আমাকে একটু জানাইতে হবে, এটা বুঝছো কিনা। Ecologists are trying to preserve our environment for future generations by protecting, দেখো by protecting the ozone layer, purifying the air, দেখো protecting the ozone layer, protecting the মানে আর্টিকেল দি প্লাস একটা ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড, পিউরিফাইং আছে, তারপর কমার পরে এন্ড এর পরে কিন্তু আইন যুক্ত একটা ভার্ব থাকবে। এ ভাই ক্লিয়ার কিনা সবাই, ক্লিয়ার? তারপরে আসো 3 নাম্বার, 3 4 5 করে শেষ করি। 3, the chief of police demanded from his assistants an orderly investigation, a well written report, and আছে, and দেখো ভাই and আছে, তাহলে and এর আগে পরে সব একরকম থাকবে। কি চাইছে, চিফ অফ পুলিশ ডিমান্ডেড চেয়েছেন ফ্রম হিজ অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে an orderly investigation, অর্ডারলি মানে কি একটা সাজানো ইনভেস্টিগেশন, সাজানো, অর্ডারলি শব্দের অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ কিন্তু এখানে, an orderly investigation, অ্যাডজেক্টিভ আর দেখো নাউন আছে, তারপরে কমার পরে দেখো এ ওয়েল রিটেন রিপোর্ট, ঠিক আছে, দেখো an orderly report, দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তারপরে কমার পরে এ ওয়েল নোন রিপোর্ট, এ আর্টিকেল ওয়েল নোন অ্যাডজেক্টিভ রিপোর্ট নাউন, এন্ড এর পরে তো একই জিনিস থাকবে নাকি, এন্ড এর পরে কিন্তু একই জিনিস নাই, এন্ড এর পরে একই জিনিস নাই, তাহলে কি হবে এন্ড এর পরে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক। দেখো ওই যে অ্যাডজেক্টিভ নাউন কমপক্ষে এটা খেয়াল করো, অ্যাডজেক্টিভ নাউন এন্ড দে ওয়ার্ক হার্ড মিলে না ভাই, অর্ডারলি ইনভেস্টিগেশন, ওয়েল নোন রিপোর্ট এন্ড হার্ড ওয়ার্ক, হার্ড শব্দের অ্যাডজেক্টিভ, ওয়ার্ক শব্দের নাউন। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো প্লিজ, সবাই ক্লিয়ার 3 নাম্বারটা? তারপর 4 বলছি, মার্সিয়া ইজ এ স্কলার, অ্যান অ্যাথলিট এন্ড আর্টিস্টিক, দেখো ভাই এন্ড দিয়ে যুক্ত আছে, তাহলে এন্ড এর আগে পরে সব একরকম হবে না, এখন দুটো একরকম আছে, তাহলে থার্ডটা ভুল, ঠিক ভুল, তাহলে এ স্কলার আর্টিকেল প্লাস নাউন, অ্যান অ্যাথলিট আর্টিকেল প্লাস নাউন, তাহলে আর্টিস্টিক দিবা। হ্যাঁ আমি জানি, আমি সেটাই বলছিলাম তোমাদেরকে, মানে পরীক্ষা কিভাবে আসে সেটা তোমরা খুব সহজে পেরেছো, এগুলো তো রিটেন প্যাটার্নে, পরীক্ষা অপশন দিলে তোমাদের কাছে পানি পানি মনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে ওকে, নো প্রবলেম। তাহলে 4 নম্বরে মার্সিয়া ইজ এ স্কলার, অ্যান আর্টিস্ট, অ্যাথলিট এন্ড অ্যান আর্টিস্ট, মানে মার্সিয়া হলো একজন স্কলার, একজন অ্যাথলিট এবং একজন আর্টিস্ট, তাহলে আর্টিস্টিক বলা যাবে না। 5 নম্বরে আসো,
স্লোলি অ্যান্ড উইথ কেয়ার। মিউজিয়াম বা বাইরে এন্ড দিয়ে আছে, স্লোলি অ্যান্ড উইথ কেয়ার মিলে কিনা বলো? স্লোলি একটা অ্যাডভার্ব, উইথ কেয়ার, আর তাহলে বলবা স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, দুটাই অ্যাডভার্ব দাও। স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, আস্তে আস্তে এবং সতর্কতার সাথে। দ্য মিউজিয়াম ডিরেক্টর রিমুভ দ্য মেইন বেজ ফ্রম দ্য শেলফ অ্যান্ড প্লেসড ইট অন দ্য ডিসপ্লে প্যাডেস্টাল। ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু জানাও। হ্যাঁ আমি জানি একটু কঠিন মনে হচ্ছে, কারণ এখানে অপশন নাই, কিন্তু আমি যেভাবে বলে দিয়েছি তোমাকে সেভাবে তুমি বুঝতে পারছো কিনা। আমাদের প্যাটার্নে তুমি প্যারালাল কখন কখন হয় সেগুলো যদি একটু পড়ো, তখন দেখবো এগুলো সহজে মিলাতে পারবা। এন্ড দিয়ে, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল এজ এর আগে পরে, বোথ এন্ড, সিমিলার টু। ইয়েস, আমি তোমাদের রিপ্লাই যেহেতু পেয়ে গেছি তাহলে আমি সামনে চলে যাবো। ইয়েস, ঠিক আছে। তাহলে 6 থেকে 10 এগুলো আমি আর পড়াবো না, একই কাজ। তুমি এন্ড দিয়ে বাবা, দেখো এখানে এন্ড দিয়ে, 6 নম্বর এন্ড দিয়ে, 7 নম্বরেও এন্ড দিয়ে, 8 নম্বরেও এন্ড দিয়ে, আরে বাইরে ভাই 9 নম্বরেও এন্ড দিয়ে, 10 নম্বরেও এন্ড দিয়ে, সবগুলো এন্ড দিয়ে, একই প্যাটার্ন হবে। উত্তর দেওয়া আছে, উত্তরগুলো তোমরা দেখে করে ফেলবা। এবার চলে আসি আমরা ক্লাসের হাফের বেশি চলে এসেছি। অবজেক্ট, দেখো ভাই দুটো সেন্টেন্স রিডিং করো তো সবাই, এখানে কি বুঝতে পারো? দুটো সেন্টেন্স রিডিং করো। হি গেভ মি আ পেন, সে আমার একটা কলম দিয়েছিল। তারপর লিখেছে হি গেভ আ পেন টু মি, সে আমার একটা কলম দিয়েছিল। দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই এবং দুটা ইন্টারচেঞ্জও করা যায়। পার্থক্য একটা জায়গায়, আমি এই দুটো সেন্টেন্স লেখার মূল কারণটা একটু বলছি। দেখো ভাই, হি গেভ মি, সে আমাকে দিয়েছে একটা কলম। মি একটা অবজেক্ট, এ পেন আর একটা অবজেক্ট। তাহলে মি অবজেক্ট হলো ব্যক্তিবাচক অবজেক্ট, এই পেনটা হলো বস্তুবাচক অবজেক্ট। ওকে, তাহলে ইংলিশে নরমালি আগে ব্যক্তিবাচক অবজেক্টটা বসে, যেটা ডিরেক্ট ইনডিরেক্ট বলে সেদিকে আমি যাব না, যেহেতু আমাদের পরীক্ষা আসলে ডিরেক্ট ইনডিরেক্ট দিয়ে আসবে না, আসলে সেন্টেন্স আসবে, এই জন্য আমি ব্যক্তি বস্তু বলি। তাহলে ভার্বের পর ডিরেক্ট কোনটা বসবে? ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে, তারপর বস্তুবাচকটা বসবে, এটা নর্মাল সেন্স। এবার যদি কখনো পরীক্ষা এমন হয় যে ভার্বের পরে ডিরেক্ট বস্তুবাচক অবজেক্ট আসছে কিন্তু এরপর আবার ব্যক্তিবাচক অবজেক্টও আছে, তখন নিশ্চয়ই ব্যক্তিবাচকের বস্তুবাচকের পরে একটা প্রিপোজিশন টু বসাইতে হবে। এটা হলো মূল পয়েন্ট। বুঝছো কিনা সবাই? আবার বলি, মূল কথা হলো ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে, তারপর বস্তুবাচক অবজেক্ট বসবে। কিন্তু যদি ভার্বের পরে বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসতে হয়, তারপর একটা ব্যক্তিবাচকও থাকে, তখন নিশ্চয়ই ব্যক্তিবাচকের আগে এবং বস্তুবাচকের পরে একটা টু যোগ করতে হবে। এটাই যা লিখছি, এটাই। হি গেভ আ পেন, হি গেভ মি এ পেন, সে আমারে একটা কলম দিছে। তাহলে মি একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এ পেন একটা বস্তুবাচক অবজেক্ট। অন্যদিকে যদি আমি বলি হি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল? এ পেন একটা কলম। কাকে দিয়েছে? টু মি, এই টু অ্যাড করতে হবে। ক্লিয়ার কিনা সবাই? প্লিজ আমাকে একটু জানাও। এই সেন্টেন্সটা ইজি, ক্লিয়ার? তাহলে এবার প্রশ্ন সমাধান করবো আমরা একটু একটু, খুব বেশি কাজ নাই ভাই, ইজি। এখানে আমরা সময় বেশি ব্যয় করবো না, আমি শুধু তোমাদের দেখাচ্ছি। এখানে বলছে ট্রান্সফরমেশন অফ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্ট। Rewrite these sentences placing the indirect object immediately after the verb and eliminating the preposition. মানে প্রিপোজিশন আছে যখন, এগুলো উল্টা চেঞ্জ করো। এলিমিনেটিং মানে কি? বাদ দিয়ে। লেখা আছে মেরি শোড দ্য ফটোগ্রাফস টু মি। দেখো এই সেন্টেন্সটা যদি পাল্টাও, আমি মনে হয় তোমরা সহজে পারবা। মেরি শোড দ্য ফটোগ্রাফস, আগে বস্তু আছে তারপর ব্যক্তি আছে, তাহলে এখন ওনারা বলছে টুটা সরাইতে হবে। টু যদি সরাও তাহলে কি করতে হবে? লিখতে হবে মেরি শোড মি দ্য ফটোগ্রাফস। ক্লিয়ার? 2 নম্বরে আসো, আই উইল সেন্ড দ্য বুকস টু ইউ নেক্সট উইক। তাহলে ওই যে ইউটা পরে দিছে, এখন ওনারা বলছে টুটারে বাদ দিতে হবে। টু যদি বাদ দিতে হয় তাহলে আমরা কিন্তু ভার্বের পর ডাইরেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আই উইল সেন্ড ইউ দ্য বুকস নেক্সট উইক, এই তো। 3 নম্বরে, মাই সিস্টার সেন্ট এ গেম টু মাই ডটার ফর হার বার্থডে। দেখো মাই সিস্টার, আমার বোন, সেন্ট পাঠিয়েছিল একটা গেম টু মাই ডটার ফর হার বার্থডে। আমার ডটারের বার্থডের সময় আমার সিস্টার একটা গেম পাঠাইছে। এখন টু মাই ডটার, টুটা বাদ দিতে হবে, তাহলে কি লিখতে হবে? মাই সিস্টার সেন্ট মাই ডটার এ গেম। ব্যক্তির আগে দিতে হবে, মাই ডটার ব্যক্তি, তারপরে এই গেমটা দিব বস্তু। 4 নম্বরে একই কথা, হি বট দ্য টেলিগ্রাম টু হার দিস মর্নিং। তাহলে টু বাদ দিতে হবে, ওনারা বলছে, তাহলে বলবো হি ব্রট হার দ্য টেলিগ্রাম দিস মর্নিং। ক্লিয়ার কিনা সবাই? আমি মনে হয় না বললে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ, এগুলো আর কোনো প্যারা নাই। শুড আই গো অন প্লিজ? আমার কাজ সহজ, আজকের কাজ সহজ। ক্লিয়ার? ইয়েস, আই শুড। দেখো ভাই উত্তর লেখা আছে, ওই যে আগে এগুলো তোমরা শুধু এগুলো না পড়ে ডাইরেক্ট এই পৃষ্ঠায় আসবা। যারা ভিডিও দেখে ক্লাস করছো তোমরা শুধু এই পৃষ্ঠায় থাকবা, এই পৃষ্ঠায় থাইকা উপরে সেন্টেন্স পড়বা আর নিচেরটা পড়বা, পড়লে বুঝে যাবা। আমার মূল কথা বুঝলে হবে। আমাদের বাক্যের মূল সেন্টেন্স প্যাটার্ন হলো ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তারপর বস্তু থাকে। এখন যদি বস্তু আসে
তখন ব্যক্তির আগে আমরা টু যোগ করতে হয়। ওনারা এখানে বলছে যে টু সরাই দেন, টু সরাইলে আমরা আগে ব্যক্তিরে দিতে হবে। আর যদি বলে টু রাখেন তাহলে আগে বস্তুরে দিতে হবে, তারপর ব্যক্তিরে দিব, মাঝে টু বসাবো। এই তো, আরো অনেকগুলো আছে, 6 থেকে 10 উত্তর দেওয়া আছে, উত্তর করে 51। এবং আনফরচুনেটলি বা ফরচুনেটলি 52 একই কাজ করতে বলছে। আগে তো আগে হলো ওনারা বস্তু রাখছে, তারপর ব্যক্তি দিছে, মাঝে টু বসাইছে, এবং আমাদের করতে বলছে কে, আমাদের বলছে আপনারা টু সরাই দেন, টু সরাই দিয়া আগে ব্যক্তিরে বসান, তারপর বস্তু বসান। আর 53 এক্সারসাইজ ওনারা করছে কি, ওনারা আগে ব্যক্তি রাখছে, তারপর বস্তু রাখছে। আমাদেরকে এবার বলছে আপনারা এবার আগে বস্তুরে আনেন, তারপর ব্যক্তিরে লেখেন। কারণ যদি আগে বস্তু আনে তাহলে কি করতে হবে, জন ওজ হিজ ফ্রেন্ড দ্য মানি, তাহলে কি হবে, জন ওজ দ্য মানি টু হিজ ফ্রেন্ড। পারবা তো সবাই? 2 নম্বরটা একটু বলছি, মাই ফ্রেন্ড সেন্ট মি এ বুকে অফ ফ্লাওয়ার্স। তাহলে আমি বলবো মাই ফ্রেন্ডস সেন্ট এ বুকে অফ ফ্লাওয়ার্স টু মি। 3, দ্য ক্লার্ক সোল্ড আস দ্য রেকর্ডস, তাহলে বলতে হবে দ্য ক্লার্ক সোল্ড দ্য রেকর্ডস টু আস। ক্লিয়ার? ক্লিয়ার? উত্তর দেওয়া আছে ভাই, এখানে উত্তর দেওয়া আছে, একবার প্যারা নাই, একবার ইজি। এখানে আমি সময় না ব্যয় করি, এন্ড দেন উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, কোনো প্যারা নাই। ইনভার্সনটা নিয়ে একটু কথা বলে আমরা শেষ করে ফেলবো, এটাই আমাদের আজকের লাস্ট টপিক। ইনভার্সন মানে কি, লেখা আছে উল্টা, অনেকগুলো নেগেটিভ অ্যাডভার্ব লেখা আছে, একটু দেখো। এটা আমরা একবার এমসিকিউ আকারে পরীক্ষা আসে, এবং ওনারা যে প্রশ্ন প্র্যাকটিসগুলো করতে দিবে, আমি তোমাদেরকে সেই সেন্টেন্সগুলো পড়তে বলবো, কারণ ওনারা হয়তো ওই সেন্টেন্সের প্যাটার্নে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারে। খুব বেশি প্যারা খাওয়া যাবে না সেগুলো নিয়ে, কারণ এগুলো রিটেন প্যাটার্নে আছে। ইনভার্সন মানে উল্টা। এখন নেগেটিভ কিছু অ্যাডভার্ব আছে, রিডিং করো প্লিজ সবাই দ্রুত, আমরা ক্লাস শেষ করে ফেলবো খুব দ্রুতই। হার্ডলি, barely, rarely, scarcely, seldom, never, never before, never again, no sooner, not one, not once, not until, not only, only after, এগুলো নেগেটিভ অ্যাডভার্ব। এখন আমাদের নরমাল সিম্পল সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি, সিম্পল সেন্টেন্সের বাক্যে দেখো ভাই বোনেরা, লেখা আছে হি হ্যাজ কাম হিয়ার, সেইখানে এসেছে। আমাদের নরমাল সেন্টেন্সটা কি হয়, সাবজেক্ট হয়, তারপর অক্সিলারি, তারপর প্রিন্সিপাল, তারপর বাকি কথা, সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি বাক্যের শুরুতে এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আসে, যদি বাক্যের শুরুতে এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আসে, তখন বাক্যটা ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন মানে কি, একটু উল্টা হয়ে যায়। উল্টা মানে কি, প্রশ্নবোধক প্যাটার্নের মতো, তবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। লাইক দেখো, হার্ডলি শব্দের আগে নিয়ে আসছি এই নেগেটিভ অ্যাডভার্বটা, তাহলে হার্ডলি পর কে চলে আসবে, অক্সিলারি আসবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর বাকি কথা তা যা তাই। তাহলে হি হ্যাজ কাম হিয়ার এর সিম্পল সেন্টেন্স, বাক্যে শুরুতে যেহেতু হার্ডলি আসছে, এই নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যে শুরুতে আসে, তারপর অক্সিলারি আসে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। আমি একটা ফরমেশন বলি স্টুডেন্টদেরকে, সেটা হলো নাসমা। নাসমাকে নিশ্চয়ই তোমরা চিনো, নাসমার ব্যাখ্যাটা লেখা আছে। নাসমা বলতে আমরা এনতে নেগেটিভ ওয়ার্ড বলছি, ওই যে হার্ডলির গত নেগেটিভ ওয়ার্ড, এতে অক্সিলারি ভার্ব বলছি, তারপর এসতে সাবজেক্ট বলছি, এমতে মেইন ভার্ব বলছি, আর এতে এডিশনাল কথাবার্তা, এই যে এখানে হিয়ার আছে, আরো অনেক কথাবার্তা থাকলে থাকুক। তাহলে নাসমা খেয়াল করবা, যদি বাক্যের শুরুতে যখন নেগেটিভ অ্যাডভার্ব আছে, অথবা বাক্যের প্যাটার্নটা ইনভার্সনের প্যাটার্নে, তখন তুমি নাসমার একটু খেয়াল করো। নাসমা বলতে কি বোঝাচ্ছে, এনতে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড কোনগুলো একটু রিডিং করো এগুলো, এতে অক্সিলারি, এসতে সাবজেক্ট, এমতে মেইন ভার্ব, আর শেষের এটা দ্বারা কি বোঝায়, এডিশনাল কথাবার্তা। সবাই ক্লিয়ার কিনা? এটা নিশ্চয়ই সবাই আগেও পড়েছো। ইয়েস ইয়েস, ঠিক আছে, তাহলে এটা ইনভার্সনের প্যাটার্নটা ক্লিয়ার সবাই। আমি এবার তোমাদের কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখি সমাধান করো। 1 2 3, তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্ন পরীক্ষা এসেছে। 2 নম্বর প্রশ্নটা ডিরেক্ট 2 1 আর 2 ডিরেক্ট টফেলে আছে, এবং ওনারা পরীক্ষায় এগুলো আছে। খুব ভালো প্রশ্ন, ইনভার্সন পয়েন্টটা কিন্তু খুব হেভি ওয়েট সবার জন্য, বিসিডি ইউনিট সবার জন্যই মোটামুটি ভালো একটা টপিক, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চিটং বলো, রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, এবং ঢাকা ইউনিভার্সিটি ওই প্যাটার্নের প্রশ্ন এসেছে, বি ইউনিটে, সি ইউনিটে। সমাধান করো তিনটা প্রশ্ন, আমরা হাইস্ট 3 মিনিট থাকবো, 2 মিনিট, এখন থেকে আর 2 মিনিট। বাহ, শেষ করে ফেলেছি অনেকে দেখা যাচ্ছে, ক্লিক করো।
দয়াল আমারে হইব না আর বেশি দিন তোদের মাঝে দিয়াছ দয়াল আমারে হইব না বেশি দিন তোদের আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি আনসার দেখাবো তোমাদেরকে। ইয়েস, তো আনসার এখানে ডিরেক্ট নাই, আনসারটা তোমাদের মুখে বলতে হবে। প্রথমটার আনসার কি দেখি, আমাকে কমেন্টে লিখো, আমি একটু দেখি তোমরা কি লিখেছো। এক আনসার কি লিখেছো, সময় শেষ, এখন আমাকে লিখতে পারো। দেখো, আমি যদি বলি এই বাক্যটা কি প্যাটার্নে আছে, বাক্যের শুরুতে ব্লাঙ্ক আছে, তারপর ডিড লেখা আছে, তাই না? ডিড। এখন যেহেতু বাক্যের শুরুতে ডিড লেখা আছে, এটা তুমি খুব সহজে ধরে নিবা ভাই বোনেরা। বাক্যের শুরুতে ডিড লেখা আছে, তারপর তার আগে কি দরকার? সাবজেক্ট দরকার। তার আগে কি দরকার? সাবজেক্ট দরকার। এখন তুমি দেখতেছো বাক্যে ডিড আগে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্টটা কামাল পরে আছে আরো। ডিড কামাল রিয়েলাইজ, যদি ডিড কামাল রিয়েলাইজ হতো তাহলে তো বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন হইতো, কিন্তু বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। তুমি খুব সহজে ধরে নিবা ভাই, এটা ইনভার্সন রে। না, আমি বলি যখন দেখবা বাক্যটা প্রশ্নবোধক প্যাটার্নে শুরু হয়েছে কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, তখন তুমি বুঝে নিবে এটা ইনভার্সন। দেখো, ব্লাঙ্কের পরে ডিড লেখা আছে। এখন ডিড যেহেতু লেখা আছে, ডিডের পর সাবজেক্ট লেখা আছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে কিন্তু এটা ইনভার্সন নিশ্চয়ই। সাবজেক্ট পরে আছে, তাহলে আমরা নাসমার এন্ডটা দরকার, বাকি সব ঠিক আছে। তাহলে আমাদের অনলি আফটার নিব আনসার। অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক, ব্যাংকে প্রবেশ করার পরেই কেবল কামাল বুঝতে পেরেছিল যে একটা বিপদ আছে, বিপদ ছিল। হলো তো সে। 2 নম্বরে আসো। এগেইন সেম কথা বলবো, রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে। এখন রিসিভড লেখা আছে ব্লাঙ্কের পরে। এখন ভাই তুমি চিন্তা করো, শুধু রিসিভড যখন লেখা আছে বাক্যে সব জায়গায় এ বি সি ডি, দেখো সব জায়গায় হ্যাভ হ্যাভ একটা অপশন আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি রিসিভড এর আগে একটা হ্যাভ আছে। এখন বাক্যে রিসিভডরা যদি হ্যাভ থাকে, বাক্যে রিসিভডরা যদি কি থাকে? হ্যাভ থাকে। এখন হ্যাভটা কোথায়, কোন অফ হ্যাভটা আমরা নিব? এই নম্বরে নেভার সো মেনি উইমেন হ্যাভ। বি নম্বরে নেভার হ্যাভ সো মেনি উইমেন। সি নম্বরে নেভার হ্যাভ সো মেনি উইমেন। ডি নম্বরে হু উইমেন হু হ্যাভ নেভার। এটা কি নিব আমরা? নিব না। উইমেন হু হ্যাভ নেভার, উইমেন হু হ্যাভ নেভার রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে। মিলে না, ডি নাম্বারটা মিলে না, কারণ একটা রিলেটিভ প্রনাউন চলে আসছে। কোনো বাক্যে কোনো রিলেটিভ প্রনাউন অথবা ক্লজ মার্কার থাকলে বাক্য অবশ্যই দুটো ফাইনাল ভার্ব থাকতে হয়। তাহলে ডি নাম্বার বাদ রইল কে? এ বি আর সি। এখন দেখো, আমরা নাসমার বিষয়টা পড়ে এসেছি, রিসিভড আছে, এখন বাক্যে আবার নেভার আছে। আমরা দেখতে পাচ্ছি এবিসি, এবিসি তিনটার বাক্যের শুরুতে কি আছে? নেভার আছে। বাক্যের শুরুতে নেভার পাইছো মানে তুমি ধরে নিবা ভাই এটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ সেন্টেন্স হলে নিশ্চয়ই এমন বলতো নেভার টেল এ লাই, কিন্তু এমন কিন্তু বলে নাই। আমরা দেখতে পাচ্ছি নেভারের পর সাবজেক্ট আছে, আবার ভার্ব আছে, কেমন যেন উল্টোপাল্ট আছে, তাহলে কি বল ইনভার্সন বোঝা যাচ্ছে। তাহলে নেভার এনটা হলো আমাদের নাসমা, মানে নাসমার এন নেগেটিভ ওয়ার্ড। তারপর এতে অক্সিলারি দরকার, অক্সিলারি নাই কোথায়? দেখো সি নাম্বারে নাই ভাই, না এ নাম্বারে নাই নাকি? নেভারের পর কি দেখো? অক্সিলারি। তাহলে অক্সিলারি নাই হলো এ নাম্বারে, তাহলে আছে কোথায় কোথায়? বি আর সি তে, বি আর সি তে। এখন নেভার হ্যাভ সো মেনি উইমেন, বি আর সি একেবারেই কাছাকাছি, তবে একটা জায়গায় ভেজাল আছে। মেনি, মেনি একটা ডিটারমিনার যেটার পর নাউনটা কিন্তু প্লুরাল হয়। WMM WOMEN হলো প্লুরাল, MAN সিঙ্গুলার, ফলে বি নাম্বার ভুল, সি নাম্বার আনসার। আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার আনসার হয়েছে। তাহলে উত্তর কি? নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে। মানে আজকালের মতো আগে কখনো মহিলারা এত আইন, মানে আইন পেশা নেয়নি, অথবা আইন ল ডিগ্রিটা নেয় নাই। 3 নাম্বারটা দেখে সহজে বুঝতে পারছো, বাকি শুরুতে ভেরি সেলডম আছে, মানে নেগেটিভ অ্যাডভার্ব আছে, তাহলে এন আছে, তারপর অক্সিলারি দরকার। অক্সিলারি কোথায় আছে? অক্সিলারি আছে দেখা যাচ্ছে এ নাম্বারে, আর এ নাম্বারে আছে, আর সি নাম্বারে আছে বি আর ডি বাদ, বি আর ডি বাদ, তাহলে এ আর সি। এখন অক্সিলারির পর কি প্রয়োজন হয় জানো? সাবজেক্ট প্রয়োজন। সাবজেক্ট আছে কোথায় ভাই? এ নাম্বার। তাহলে ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান, মানে এই ছবিটার মতো অন্য কোনো ছবি আমার অ্যাটেনশন ধরে রাখতে পারে নাই। হোল্ড মানে ধরে রাখতে পারা আর কি। এই সবাই ক্লিয়ার? আমি কি ইনভার্সন বোঝাতে পারছি কিনা ভাই? আর কোনো কথা আমি বলবো না। ইনভার্সন হলো এই, পরীক্ষা আসলে আনসার করতে পারবা কিনা? ইনভার্সন ক্লিয়ার সবাই? ইনভার্সন ক্লিয়ার গাইস? ক্লিয়ার?
ক্লিয়ার? তাহলে ওনারা যেগুলো বলছে সেগুলো তোমরা বাসায় করে ফেলবা, প্যারা নিও না, না পারলে খুব বেশি প্যারা নয়, যদি আগে কথা বুঝো সেটাই ইনাফ। এগুলো হলো আমরা ফরম্যাটের জন্য পড়ছি, কিন্তু আমাদের পরীক্ষা যেমন আসে সেগুলো তোমাদের বুঝে ফেলছি। তারপরও আমি রিকোয়েস্ট করতে পারি তোমাদেরকে, যেহেতু পরীক্ষাগুলোতে বিশেষ করে চট্টগ্রাম আর রাজশাহীতে এই টফেল থেকে ক্লিপস টফেল থেকে হুবহু প্রশ্ন করে, ওনারা এই প্যাটার্ন ধরেই প্রশ্ন করে, শুধু ধরো জর্জের জায়গায় জর্জ রাখবে না, তখন বলবে কারিম, আব্দুল হামিদ, হাফসা, আমেনা, এই মানে বাংলাদেশি নাম দিয়ে ওনারা করে ফেলে, বাংলাদেশের যে নামগুলো খুব বেশি পরিচিত, অথবা মিষ্টি, বৃষ্টি, বৈশাখী, এটিসি দিয়ে। তো এখানে লেখা আছে জর্জ রেয়ারলি ফরগেটস টু ডু হিজ হোমওয়ার্ক। ওনারা এখানে বলছে চেঞ্জ ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস সো দ্যাট দ্য অ্যাডভার্বিয়ালস ইজ এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। মানে ওনারা সেন্টেন্স গুলোতে প্রতিটা সেন্টেন্সে একটা অ্যাডভার্বিয়াল রেখেছে, মানে ওই যে অ্যাডভার্বটা আছে নেগেটিভ অ্যাডভার্ব মতো, হ্যাঁ আছে। এখন ওনারা বলছে অ্যাডভার্বিয়ালটারে বাক্যের শুরুতে বসা, বাক্যের শুরুতে বসালে তো বাক্যের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। ওই নাসমার কথা খেয়াল করে বাক্যগুলো করবা, দেখো তো সব লেখা আছে এখানে, খুব প্যারা নাই। দেখো বাক্যের শুরুতে একটা সেন্টেন্স আমি দেখাবো, তারপর আর কথা বলো না। জর্জ রেয়ারলি ফরগেটস টু ডু হিজ হোমওয়ার্ক। দেখো রেয়ারলিটা এখানে আছে, এখানে ওনারা বলছে রেয়ারলিটারে বিগিনিং নেন, এট দ্য বিগিনিং নিতে বলছে, তাই না? রেয়ারলিটারে কোথায় নিতে বলছে? এট দ্য বিগিনিং। তাহলে রেয়ারলি যদি বাক্যের শুরুতে নেই তাহলে কি হবে? রেয়ারলি ডাজ জর্জ ফরগেট টু ডু হিজ হোমওয়ার্ক। দেখো নাসমার এন, রেয়ারলি এন, তাহলে রেয়ারলি এই তো অক্সিলারি, দেখো ডাজ আছে, তারপর নাস এস তে সাবজেক্ট জর্জ আছে, তারপর নাস মা এম তে মিন ভার্ব ফরগেট আছে, তারপর এ তে মানে এডিশনাল কথাবার্তা টু ডু হিজ হোমওয়ার্ক, এই তো শেষ। আর বাকিগুলো তাহলে তোমরা নিজের মতো করে নিও। উত্তর 6 থেকে আমি 1 থেকে 5 উত্তর সহ দেওয়া আছে, 6 থেকে 10 উত্তর সহ দেওয়া আছে। এই তো শেষ আমাদের আজকের ক্লাস, এখানে শেষ। আজকে আমরা যেটা পড়লাম একটু রিক্যাপ করছি। ইনভার্সন, ইনভার্সন মানে উল্টা, এই অ্যাডভার্বগুলো একটু পড়তে হবে তোমাদেরকে। আর ফরমেশনটা খেয়াল করো, নাসমার প্যাটার্নটা যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো বুঝলে আশা করছি পরীক্ষা প্রশ্ন আনসার করতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা দেখেছিলাম অবজেক্ট, ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। এখানে মূল কথা একটাই, অবজেক্ট ভার্বের পর যদি অবজেক্ট দুটো আসে, ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট, তখন আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাই নরমালি লিখি, তারপর বস্তুবাচক লিখি। যদি ভার্বের পর ডিরেক্ট বস্তুবাচক আসে তবে অবশ্যই বস্তুবাচকের পরে ব্যক্তিবাচক যেতে মাঝে এটা টু লিখতে হয়, এটাই। তারপর আমরা প্যারালেলিজম দেখেছি। প্যারালেলিজম স্ট্রাকচারটা হলো এমন যে নট অনলি বাট অলসো, বা এই যে কথাগুলো আছে নট অনলি বাট অলসো, নট বাট, বোথ এন্ড, অ্যাজ ওয়েল এজ, এদের আগে পরে একই থাকবে। নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব, জিরান হলো জিরান, ইনফিনিটিভ হলো ইনফিনিটিভ। কেমনে আসে পরীক্ষা সেটা আমি দেখিয়েছি। এন্ড রিডান্ডেন্সি মানে কি? একটা ওয়ার্ড দিয়ে যদি দুটা মানে একটা ওয়ার্ড দিয়ে কথা বোঝা যাচ্ছে আর একটা ওয়ার্ড আমার দরকার নাই, আননেসেসারি। রিডান্ডেন্সি কোন ওয়ার্ডগুলো এই দুটো স্লাইড দেখাচ্ছি, এই ওয়ার্ডগুলো একসাথে বসলে রিডান্ডেন্সি হয়ে যাবে, ফলে এই ওয়ার্ডগুলো করে রাখলে কাউন্ট করবে, এর বাইরে আর নাই তেমন কিছুই। এমন এগুলো অনেক বেশি ইনাফ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।